হ্যালো মুভি লাভার সকল বন্ধুরা, আজকে এমন একটা মুভির সিকোয়েন্স নিয়ে আসছি যা দেখলে আপনি প্রতিটা মুহূর্তে সমাজের নিপীড়িত ভিখারিদের আত্মনাদের হাহাকারে অনুভূতি উপলব্ধি হবে প্রতিটা সেকেন্ডে। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল কাহিনীতে। সবচেয়ে ধনী ব্যক্তি ব্ল্যাক মানি ট্রানজ্যাকশনের জন্য ভিখারিদের ইউজ করত। তাদের নামে অ্যাকাউন্ট খুলে সেগুলো দিয়ে টাকা আদান প্রদান করা হতো, আর এই ব্যাপারে কেউই জানত না। কিন্তু একজন বুদ্ধিমান ভিখারি এই ব্যাপারে জেনে যায় এবং সে পালিয়ে যায়। একদিকে তার অ্যাকাউন্টে 10,000 কোটি টাকা, অন্যদিকে তাকে খুঁজতে শহর জুড়ে তোলপাড় করে বেড়াচ্ছে গুন্ডারা। তো বন্ধুরা, এমনই কাহিনী জানতে হলে আসুন শুনে আসি কুবেরা সিনেমার এক্সপ্লেনেশন। বঙ্গোপসাগর উপকূলে ভারতের অধ্যুষিত অঞ্চলে দীর্ঘ বছর ধরে গ্যাস এবং তেলের সন্ধান চালানো হচ্ছিল। এত বছরের পরিশ্রমের পরে অবশেষে সেখানে তেল পাওয়া যায়। কথাটা জানানোর জন্য সুপারভাইজার মুকুন নীরাজ মিত্রকে ফোন করে, যদিও এটা সরকারি মাইনিং ফিল্ড। তবে নীরাজ দীর্ঘদিন ধরে তাদের উপরে নজর রাখছিল, যাতে তেল বা গ্যাস পাওয়া মাত্রই সেই জায়গা তার দখল নিতে পারে। তো নীরাজ মুকুনকে বলে তেল পাওয়ার খবরটা যেন কোনোভাবে বাইরে না যায়। মুকুন নিশ্চয়তা দেয় সে সকাল পর্যন্ত খবরটা চাপা দিয়ে রাখবে। নীরাজ ফোন রেখে আর দেরি না করে তক্ষলে দিল্লিতে সোজা মিনিস্টারের বাড়িতে চলে যায়। নীরাজের মুখে তেল পাওয়ার খবরটা পেয়ে মিনিস্টার অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার আগে তুমি কিভাবে নিউজ পেলে? রিজার্ভ মিনিস্টারের প্রশ্নকে গুরুত্ব না দিয়ে বলে, ওখানে অন্তত আগামী 15 বছরের তেল মজুদ আছে, আর এই জন্য সেই তেলের খনিটা চায়। মিনিস্টার বলে, এই খনিটা রাষ্ট্রীয় সম্পদ, সে কিভাবে এটা নীরাজকে দেবে? তাছাড়া শীঘ্রই নির্বাচন, এই তেল পাওয়ার ব্যাপারটাকে তারা হাইলাইট করে পরের নির্বাচনও জিততে পারবে। নীরাজ বলে, সরকার যখন তেল পাওয়ার ব্যাপারটা পাবলিক করবে তখন সবাই ভাববে এই তেল তাদের হক, তাদের প্রাপ্য অধিকার, এখানে সরকারের কোনো ক্রেডিট নেই। কিন্তু মিনিস্টার যদি নীরাজকে তেল দিয়ে দেয়, তাহলে সেই তেল উত্তোলন করে সে আবার ইন্ডিয়াতেই কম দামে বিক্রি করবে। এতে পাবলিক ভাববে মিনিস্টার তাদের জন্য কম দামে তেলের ব্যবস্থা করছে, এতে তার রেপুটেশন আরও বেশি বেড়ে যাবে। নীরাজের প্রপোজাল শুনে মিনিস্টার এবার ভাবতে বসে যায়। মীরা অবশ্য তাকে আর গুরুত্ব না দিয়ে লেডিস হোস্টেলে ঢুকে পড়ে। হতাশ হয়ে দেবা রাস্তায় ঘুরতে থাকে। এই সময় সে বাচ্চাকে ভিক্ষা করতে দেখতে পায়। ওদের দেখে দেবার ছোটবেলার কথা মনে পড়ে। মা মরে যাওয়ার পরে সে অনাথাশ্রমে আশ্রয় নিয়েছিল। সেই অনাথাশ্রমের কেয়ারটেকার তাকে এবং বাকি বাচ্চাদের আরেকজনের কাছে বিক্রি করে দেয়। ওরাই মূলত ভিক্ষার গ্রুপটা চালাতো। ওরাই দেবাকে দিয়ে ভিক্ষা করানোর জন্য দেবার হাতের আঙুল ভেঙে দিয়েছিল। তো দেবা বাচ্চা দুটোকে সাহায্য করার জন্য লাঠি নেয় এবং নিজের শার্ট খুলে ফেলে। তার পিঠে টর্চারের অনেক দাগ ছিল। সে নিজেকে পঙ্গু হিসেবে প্রেজেন্ট করে ভিক্ষা করে। এরপরে ভিক্ষার টাকায় খাবার কিনে বাচ্চা দুটোকে নিয়ে খাবার খায়। তারপর দেবা সেই বাড়িটা খুঁজে বের করে যেখানে তাদেরকে রাখা হয়েছিল। বাড়িতে ঢুকতে দারোয়ান দীপককে ফোন করে সেটা জানিয়ে দেয় দেবা। ভিতরে গিয়ে দেখে খুশবু সেখানে নেই। দীপক বাকি ট্রানজ্যাকশনগুলো করার জন্য খুশবুকেও নিয়ে গিয়েছিল। দেবা দেখে খুশবুর জিনিসপত্রের সাথে তার টাকার বক্সটাও পড়ে আছে। খুশবু দেবাকে বলেছিল সেই না থাকলে এই বক্সটা যেন দেবা নিয়ে নেয়। দেবা বুঝতে পারে খুশবুর সাথে খারাপ কিছু হয়েছে। একটু পরেই সেখানে দীপক লোকজন নিয়ে চলে আসে। উপর থেকে দেবা দীপক এবং লুহুকে ক্লোজলি কথা বলতে দেখে এবার বুঝে যায় দীপকই এসবের মাস্টার মাইন্ড। এতে দেবার মন ভেঙে যায়। দীপক উপরে আসতে দেবা বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দীপক দেবাকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে বাইরে আনতে চায়, তবে দেবা এবার আর তার কথা শোনে না। সে ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে পালিয়ে যায় এবং পাশের জঙ্গলে ঢুকে পড়ে। রঘু তার লোকজন নিয়ে দেবাকে পিছু করে। এক পর্যায়ে রঘু দেবাকে ধরে ফেলে এবং মারধর শুরু করে। তবে সৌভাগ্যবশত সেখানে কয়েকটা কুকুর ছিল। দেবা এই কুকুরগুলোকে রোজ খাবার খাওয়াতো। সেই কৃতজ্ঞতা বোধ থেকে কুকুরগুলো দেবাকে বাঁচাতে রঘুর উপরে অ্যাটাক করে। এই সুযোগে দেবা পালিয়ে যায় এবং আহত অবস্থায় মীরা যে হোস্টেলে আছে সেখানে ঢুকে এবং সেন্সলেস হয়ে পড়ে যায়। এদিকে দীপক অবশেষে নীরাজকে গিয়ে দেবার পালিয়ে যাবার ব্যাপারটা জানায়। কথাটা শুনে নীরাজ খুব ক্ষেপে যায়। সে দীপককে সন্দেহ করছিল যে দীপকই দিবাকে পালাতে সাহায্য করেছে। দীপক দেবাকে ধরার জন্য নীরাজের কাছে আর একটা সুযোগ চায়। দীপক বেরিয়ে যাবার পরে নীরাজ তার গুন্ডা পার্টিকে ফোন দিয়ে সাব রেজিস্ট্রার নারায়ণকে মেরে ফেলতে নির্দেশ দেয়। নীরাজ কোনো প্রমাণও রাখতে চাইছিল না। অন্যদিকে দেবা জ্ঞান ফিরে দেখে সে হাসপাতালের বেটে কাছেই স্বামীরা বসে আছে। স্বামীরা দেওয়ার ওপরে খুব ক্ষেপেছিল। দেবাকে হাসতে দেখে সে আরও ক্ষেপে যায় এবং তেড়ে এসে বলে, তুই আমার পেছনে পড়ে আছিস কেন? দেবা বলে, এই শহরে স্বামীরা ছাড়া আর কাউকে সে চেনে না। স্বামীরা জিজ্ঞেস করে, ওই লোকগুলো তার পেছনে পড়ে আছে কেন? সে কি করেছে? দেবা বলে, সে কিছুই করেনি, সে একজন ভিখারি,
এই কথাটা শুনে স্বামীরা শক ঠেয়ে যায়। সেদিন দীপক স্বামীরাকে দেওয়ার ফটো দেখিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। সেই থেকে পুরো কলোনিতে ছড়িয়ে পড়েছে স্বামীরা দেবার সাথে পালিয়ে এসেছে। সে একজন ভিখারির সাথে পালিয়েছে। এটা জানাজানি হলে তার মান ইজ্জত কিছু থাকবে না। অবশ্য স্বামীরা ভাবে সেই নিজেই বা ভিখারির চেয়ে কম কি। বাড়িতে থাকতে বাবা মার কাছে নিজের স্বাধীনতা ভিক্ষা চাইত, বয়ফ্রেন্ডের কাছে বিয়ের জন্য ভিক্ষা চাইছে, বান্ধবীর কাছে থাকার জন্য ভিক্ষা চাইছে, এখন আবার চাকরির জন্য ভিক্ষা চাইছে। এক অর্থে সব মানুষই ভিখারি। যাই হোক, এই সময় স্টাফ এসে ওষুধ এবং রক্তের বিল পে করতে বলে। দেবার কাছে টাকা ছিল না, তাই সে বাধ্য হয়ে খুশবুর টাকার বাক্সটা স্বামীরাকে দেয়। স্বামীরা সেখান থেকে কিছু টাকা নেয় আর নিজের কিছু টাকা দিয়ে হাসপাতালে বিল মিটিয়ে হস্টেলে ফিরে যায়। এদিকে দীপক গঙ্গার ঘাটে গিয়ে বৃদ্ধ ফকিরের কাছে জিজ্ঞাসাবাদ করে সে দেবার ব্যাপারে কিছু জানে কিনা। ফকির জানায় কেউ দেবাকে সাহায্য করলে এবং কৃতজ্ঞতা বোধে সবসময় সেই মানুষটার আশপাশে ঘুরঘুর করে। এটাতে দীপকের স্বামীরের কথা মনে পড়ে, তাই সে স্বামীরাকে ফোন দিয়ে দেবার কথা জিজ্ঞেস করে। তবে স্বামীরা দীপককে মিথ্যা বলে। দেবার বিপদ আছে টের পেয়ে সে হাসপাতালে চলে যায়। তবে দেবা রিলিজ নিয়ে এই সময় হোস্টেলে চলে এসেছিল। স্বামীরা ফিরে এসে দেখে দেবা বিরিয়ানির প্যাকেট নিয়ে বসে আছে। স্বামীরা বিরক্ত হয়ে বলে, হাসপাতালে বিল মেটাতে পারছে না, এখনও বিরিয়ানি নিয়ে আধিক্যতা দেখাচ্ছে। স্বামীরা দেবাকে নতুন পাঞ্জাবি পাজামা দেয়। এগুলো সে তার বয়ফ্রেন্ডের জন্য কিনেছিল। বদমাশরা যেহেতু তাকে চিট করেছে, তাই এগুলো আর কোনো কাজেই লাগবে না। এর চেয়ে বরং দেবা এগুলো পড়ুক। স্বামীরা দেবাকে দীপকের ব্যাপারে সতর্ক করে দেয়। দীপক জানতে পারে এসব শুরু হয়েছে তেল ও গ্যাসের রিসার্চ বিস্ফোরণের পর থেকে। দীপক এবার পুরোপুরি বোঝা যায় নীরাজ তেলের সিন্ডিকেট চালাচ্ছে। দীপক এবার নীরাজের মুখোশ খুলে দেবার সিদ্ধান্ত নেয়। তবে নীরাজের বিরুদ্ধে গেলে সে দীপকের ফ্যামিলিকে শেষ করে দেবে। তাই দীপক সবার আগে তার ফ্যামিলিকে বিদেশে পাঠিয়ে দেয়। এরপর সমস্ত প্রমাণ ব্যাগে ভরে লকারে রেখে দেয়। অন্যদিকে দেবা এবং স্বামীরা যেখানেই পালিয়েছিল সেখানে নীরাজের লোকেরা চলে আসছিল। এক পর্যায়ে বাধ্য হয়ে তারা ময়লার ট্রাকে লুকিয়ে পড়ে। স্বামীরা বুঝতে পারে ট্র্যাক করা হচ্ছে, তাই সে ফোনটা অফ করে দেয়। এরপর ময়লার ট্রাকটা ময়লার ভাগাড়ে নিয়ে গিয়ে তাদের ময়লার স্তূপের ভেতরে ফেলে দেয়। ময়লার দুর্গন্ধের ভেতরে এতক্ষণ বসে থেকে স্বামীরার গা ঘিন ঘিন করছিল। সে আচ্ছামতো দেবাকে বকাঝকা শুরু করে। বকাঝকা শেষে স্বামীরার বমি পাচ্ছিল, তাই সে সাইডে গিয়ে দাঁড়ায়। এ সময় দেবা স্বামীরার ফোন অন করে আবারও দীপককে ফোন করে। দীপক এ সময় নীরাজের সামনেই বসেছিল। দেবাকে খুঁজে বের করার জন্য নীরাজ দীপককে থ্রেট দিচ্ছিল। দেবার ফোন পেয়ে দীপক সেটা রিসিভ করে। দেবার কথা বলতেই স্বামীরা সেটা খেয়াল করে ফোন কেড়ে নিয়ে অফ করে দেয়। এরপরই তারা দুজনে যাবার সময় প্ল্যাটফর্মে দেখতে পায় সিটি কর্পোরেশনের লোকেরা ভিখারির লাশ গাড়িতে তুলছে। দেবা দৌড়ে গিয়ে তাদের থামিয়ে বলে, আমি 1 ঘন্টার ভেতরে আপনাদের টাকা এনে দেব, আপনারাও লাশটা ভালোভাবে নিয়ম মেনে সৎকার করবেন। এরপরে দেবা স্বামীরাকে নিয়ে নারায়ণের রেস্ট হাউসের সামনে চলে আসে। নারায়ণ এই রেস্ট হাউসে আনন্দ ফুর্তির জন্য প্রায়ই মেয়ে নিয়ে আসত, আর তার করছিল ওল্ড মঙ্ক। কোনো মেয়ে এসেই দারুণকে ওল্ড মঙ্ক বললেই তাকে চাবি দিতে হবে। দারুণকে এমনই নির্দেশ দেওয়া ছিল। দেবা স্বামীরাকে সত্যটা না জানিয়ে দারুণের কাছে গিয়ে ওল্ড মঙ্ক কথাটা বলতে বলে, তাহলে দারুণ তাকে চাবি দিয়ে দেবে। তো স্বামীরা চাবি নেওয়ার পরে তারা নারায়ণের রুমে ঢোকে। সেখানে টাকা এবং সোনা এখনও রাখা ছিল। এতগুলো টাকা এবং সোনা দেখে স্বামীরা হফহসে যায়। দেবা সেখান থেকে কিছু টাকা নিয়ে স্বামীরাকে বলে, এখানে বাকি যা টাকা আছে স্বামীরা চাইলে নিয়ে চলে যেতে পারে। প্ল্যাটফর্মের লাশটা ভালোভাবে সৎকার করতে যা টাকা প্রয়োজন দেবা শুধু সেই টাকাটাই নেবে। এরপর প্ল্যাটফর্মে ফিরে এসে সে বান্ডিল বান্ডিল টাকা। এটা শুনে নীরাজ বুঝতে পারে দেবা কাছাকাছি আছে, তাই সে কথাটা তার লোকদের জানিয়ে দেয় এবং নিজেও বাটি ঝাঁকিয়ে ভিক্ষা চাইতে শুরু করে। এবার তাকে 2-1 ভিক্ষা দিয়ে যায়। একটু পরে দেবা আবার তাকে ফোন দিয়ে বলে, এক জায়গায় বসে ভিক্ষা করলে কেমনে হবে। সে নীরাজকে এবার পথে পথে ঘুরে ভিক্ষা করতে বলে। নীরাজ পথে পথে ঘুরে ভিক্ষা করছিল। উপরে ফ্লাইওভার থেকে দেবা এবং সামিরা তাকে তৃপ্তি ভরে দেখছিল। এভাবে সারাদিন অনেক কষ্ট সহ্য করে নীরাজ ভিক্ষা করে। শেষ বিকেলে নীরাজ বসেছিল, তখন সামিরা সামনে দিয়ে যাবার সময়ে খুশবুর বাচ্চারা হাত দিয়ে নীরাজকে ভিক্ষা দেয়। সন্ধ্যায় নীরাজ ক্লান্ত হয়ে এক জায়গায় বসেছিল, তখন পুলিশ এসে রুলের বাড়ি দিয়ে তাকে তুলে দেয়। তখন সে উঠে গিয়ে আবারও ভিক্ষা করতে বসে। এ সময় চাদরে মোড়ানো একজন তাকে 500 টাকার নোট ভিক্ষা দেয়। নোটটা দেখে নীরাজের সন্দেহ হয়। পরে দেবাকেও ঠিক এই রকম নোট ভিক্ষা দিয়েছিল।
তাই সে চিৎকার দিতেই তারা সব গুন্ডা ওই লোকটাকে তাড়া করে, কিন্তু ওটা দেবা না, বরং অন্য কেউ ছিল। নীরাজের সব গুন্ডা ওই লোকটাকে ধরতে যাওয়ায় নীরাজ একা হয়ে গিয়েছিল। এই সুযোগে দেবা তাকে মেরে সেন্স করে কিডন্যাপ করে নেয়। নীরাজ জ্ঞান ফিরে নিজেকে ময়লার ভাগাড়ে আবিষ্কার করে। সামনেই দেবা বসেছিল। নীরাজ দেবাকে বলে, তোমার কথা মতো আমি ভিক্ষা করেছি, এখন আমার টাকাগুলো ফিরিয়ে দাও। দেবা বলে, আর দাবি যদি মানেন তাহলে আপনার টাকা ফিরিয়ে দেব। এই বলে সে খুশবুর বাচ্চাটাকে দেখিয়ে বলে, এই বাচ্চার মাকে আপনি খুন করিয়েছেন, যদি বাচ্চাটার মাকে ফিরিয়ে দিতে পারেন তাহলে আপনার টাকাও ফিরিয়ে দেব। বলে মৃত মানুষকে সে কিভাবে ফিরিয়ে দেবে, এটা বাদে অন্য কিছু যাক, নীরাজ অবশ্যই এটা দেবে। তখন দেবা বলে, এই বাচ্চাটার মায়ের দুধ প্রয়োজন, দুনিয়ার সব টাকা এক জায়গায় করলেও কি আপনি এই বাচ্চাটার মায়ের দুধ তাকে খাওয়াতে পারবেন? নীরাজ আবার বিরক্ত হয়ে বলে, খুশবু বেঁচে থাকলেই বা কী লাভ হতো, সে তো বাচ্চাকে দেখিয়ে লোকের কাছে ভিক্ষা করত। নীরাজের কথায় দেবা বুঝতে পারে এই লোক কখনো শুধরে হবে না। সে নীরাজকে এই জন্যই ভিক্ষা করিয়েছিল, যাতে সে ভিক্ষুকদের কষ্টটা বুঝতে পেরে শুধরে যায়, কিন্তু সে অমানুষমহে না হয়। দেবার লেকচার নীরাজের পছন্দ হচ্ছিল না, তাই সে রাগ করে দেবাকে লাথি মারে এবং বাচ্চাটা দেবার কোল থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে। সামিরা বাচ্চার কাছে গিয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ বাচ্চাটা শ্বাস নিচ্ছিল না। তবে একটু পরেই বাচ্চাটা কেঁদে উঠলে দুজনেই স্বস্তি পায়। দেবাবর্ষী তখন নীরাজের হাতে মার খাচ্ছিল। বাচ্চার কান্না শুনে সে নতুন করে শক্তি ফিরে পায় এবং ফাইট ব্যাক করে। হাতাহাতির এক পর্যায়ে দেবা হাতের কাছে ধারালো জিনিস পেয়ে সেটা দিয়ে নীরাজের গলায় ফ্যাঁচ মেরে দেয়, ফলে নীরাজ সেখানেই মারা যায়। খুন করায় দেবার খুব অনুশোচনা হয়েছিল, তবে সামিরা তাকে সান্ত্বনা দিয়ে বলে, এই বাচ্চাটাকে বাঁচাতে হলে নীরাজের মতো শয়তানকে মরতেই হতো। বাচ্চাটাকে কোলে নিয়ে দেবা বলে, এই বাচ্চাটার আসলে কোনো টাকার প্রয়োজন নেই, সে শুধু একটু হাসতে চায়, বাঁচার জন্য সুন্দর পৃথিবী চায়, তার শুধু এইটুকু চায়। নিশ্চিত করাই তাদের দায়িত্ব। নতুন কাজের দায়িত্ব নিয়ে দেবা এবং সামিরা এগিয়ে যায় নতুন ভবিষ্যতের সন্ধানে। সেই সাথে সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, টাকার পেছনে ছোটা লোক নিজের নৈতিকতা আদর্শ সব হারিয়ে ফেলে। অত্যধিক লোভ শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। অথচ অর্থ সম্পদ ক্ষমতা সব সাময়িক। যতদিন না মানুষ এই ব্যাপারটা উপলব্ধি করতে পারবে, ততদিন দুনিয়াটা শুদ্ধ হবে না। দুনিয়াটাকে শুদ্ধতম করে তুলতে আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা থাকা জরুরি। আজ এ পর্যন্তই প্রিয় বন্ধুরা, দেখা হবে পরের আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।